আর্জেন্টিনায় খাবারের অভাবে কাটাচ্ছে সাধারণ মানুষ। পচা সবজি খাচ্ছে মানুষ, মুদ্রাস্ফীতিতে দিশেহারা সাধারণ মানুষ। অর্ধেকে নেমেছে জীবনমান। গাজাগামী ত্রাণবহরে ইসরায়েলি ড্রোন হামলা, বিশ্বজুড়ে নিন্দার ঝড়। প্রত্যক্ষদর্শীর বিবরণে উঠে এলো হামলার ভয়াবহ চিত্র। হামলার পরেও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা। কোয়ান্টাস বিমানের জরুরি অবতরণ, পাইলটের দক্ষতায় মেডে কল করে বাঁচল ১৫৬ প্রাণ। কার্গো অংশে সতর্কবার্তা জ্বলে ওঠায় এই জরুরি অবতরণ। পচে যাওয়া এবং ফেলে দেওয়া সবজি থেকে বেছে নেওয়া হচ্ছে কিছু ভালো সবজি। চিত্রটি আর্জেন্টিনার। ভয়াবহ দারিদ্র্য আর মুদ্রাস্ফীতির কারণে জীবনমানের অবনতি হয়েছে চোখে পড়ার মতো। আর্জেন্টিনার পরিসংখ্যান ইনস্টিটিউট খুব তাড়াতাড়ি ২০২৫ সালের দিকের দারিদ্র্যের নতুন পরিসংখ্যান প্রকাশ করবে। ২০২৪ সালের শেষ দিক পর্যন্ত শিশুদের মধ্যে দারিদ্র্যের হার ছিল ৫১.৯%। বুয়েন্স আইরেসের বাইরের বাজারগুলোতে মানুষ খাবার জন্য পচা সবজি খোঁজে, আবার অনেকেই শুধুমাত্র পুরনো জিনিসের উপর নির্ভর করে দিন চালায়। আর্জেন্টিনার মুদ্রাস্ফীতি কমলেও দারিদ্র্য এখনও একটি বড় সমস্যা, বিশেষ করে শিশুদের জন্য। দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের কঠোর অর্থনৈতিক পদক্ষেপের কারণে দারিদ্র্যের হার কিছুটা কমলেও প্রায় অর্ধেক মানুষ, বিশেষত শিশুরা, এখনও অনেক কষ্টে দিন পার করছে। সরকারি তথ্য অনুযায়ী ২০২৪ সালের শেষের দিকে ৫১.৯% শিশু দারিদ্র্য সীমার নিচে ছিল। অনেকেই খাবার ও মৌলিক চাহিদা পূরণের জন্য কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। আর্জেন্টিনায় মুদ্রাস্ফীতি কমলেও দারিদ্র্য শিশুদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী ২০২৪ সালের শেষের দিকে দারিদ্র্যের হার কমে ৩৮.১% হলেও অর্ধেক জনগোষ্ঠী এখনও কষ্টে দিন পার করছে। প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের কঠোর অর্থনৈতিক নীতি, যেমন পেনশন, সরকারি চাকরি এবং বিভিন্ন ভর্তুকি কমানোর ফলে দারিদ্র্যের হার কিছুটা কমেছে। কিন্তু এই অর্থনৈতিক মন্দার কারণে অনেকেই এখনও কঠিন পরিস্থিতির মুখোমুখি। ৪৫ বছর বয়সী নির্মাণ শ্রমিক হাভিয়ের এদুয়ার্দো গার্সিয়া বলেন, পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। মানুষ ক্ষুধার্ত, বেকার, এমনকি রাস্তায় ঘুমাচ্ছে। আমরা আরও গভীরে ডুবে যাচ্ছি। শুধু আমরাই নই, বাস্তবতা হলো অনেক মানুষ ক্ষুধার্ত ও বেকার। খাওয়ার মতো কিছুই নেই। আপনি রাস্তায় বাচ্চাদের দেখতে পাবেন, বাইরে বৃষ্টিতে খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে। ৫৫ বছর বয়সী এস্তেলা মারিস মানসিয়া দাবি করেন, সরকারি পরিসংখ্যানের সাথে বাস্তবের মিল নেই। অনেক পরিবার খাবার বাদ দিয়ে শুধুমাত্র ম্যাটি নামের এক প্রকার পানীয় পান করে ক্ষুধা নিবারণ করছে এবং মাংস কেনার সামর্থ্য তাদের নেই। গাজাগামী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ওপর ইসরায়েলি ড্রোন হামলার ঘটনা প্রত্যক্ষ করে ইতালির একটি বেসরকারি সংস্থা ইমার্জেন্সি লাইফ সাপোর্ট নামে একটি জাহাজের আরোহীরা। হামলার পরেও ভয় না পেয়ে তারা তাদের মানবিক কাজ চালিয়ে যাচ্ছে। লাইফ সাপোর্ট জাহাজের মিশন প্রধান অ্যানাবেল মন্টেস মায়ার এক ভিডিও বিবৃতিতে জানিয়েছেন, তারা আকাশের বিভিন্ন দিক থেকে উড়ে আসা বহু ড্রোনের উপস্থিতি দেখেছেন। গতরাতে আমরা যখন আন্তর্জাতিক সমুদ্র সীমায় ছিলাম, তখন গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কিছু নৌকায় আক্রমণের ব্যাপারটি দেখেছি। আমরা সরাসরি অনেক ড্রোনের উপস্থিতি দেখতে পেয়েছি, যা বিভিন্ন দিক থেকে এগিয়ে আসছিল। আমরা কিছু নৌকার বিস্ফোরণের ঝলকানিও দেখেছি। ফ্লোটিলা আমাদের জানিয়েছে যে কেউ আহত হয়নি, তবে কিছু নৌকায় সামান্য ক্ষতি হয়েছে। আমরা সকলকে মনে করিয়ে দিচ্ছি যে এটি একটি মানবিক অহিংস অভিযান এবং আমরা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার উপর যে কোনো সহিংসতা বা আক্রমণের তীব্র নিন্দা জানাই। এই এনজিওর জাহাজটি মূলত গাজাগামী নৌবহরটিকে চিকিৎসা এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য তাদের সাথে যাত্রা করেছিল। এই হামলার পরেও নৌবহরের কার্যক্রম থেমে থাকেনি। লাইফ সাপোর্ট জাহাজের একজন নার্স লুকা রাডেলি বলেন, গত রাতের ঘটনার পরেও তারা কাজ চালিয়ে যাচ্ছেন। গতরাতে যা ঘটেছে তা সত্ত্বেও আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। এখন আমরা ফ্লোটিলার নৌকাগুলিতে খাদ্য এবং প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করছি। উল্লেখ্য, প্রায় ৫০টি বেসামরিক নৌকা নিয়ে গঠিত এই আন্তর্জাতিক ত্রাণবহরটি গাজার উপর ইসরায়েলের আরোপিত নৌ অবরোধ ভাঙার চেষ্টা করছে। ২৪ সেপ্টেম্বর বুধবার রাতে গ্রিসের গাভদোস দ্বীপ থেকে প্রায় ৫৬ কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমায় থাকার সময় প্রায় ১২টি ড্রোন দিয়ে এই নৌবহরের উপর হামলা চালানো হয়। যাত্রীরা সবাই নিরাপদে আছেন বলে জানা গেছে। এই ঘটনার পর ইতালি সাহায্যের জন্য তাদের নৌবাহিনীর জাহাজ পাঠিয়েছে। প্রত্যক্ষদর্শীর বিবরণ এবং হামলার পরেও মিশন চালিয়ে যাওয়ার ঘটনাটি এই মানবিক উদ্যোগের প্রতি আন্তর্জাতিক মনোযোগ আরও বাড়িয়ে দিয়েছে।
নাটকীয় এক ঘটনার পর সিডনি থেকে আসা কোয়ান্টাস এয়ারওয়েজের একটি ফ্লাইট শুক্রবার অকল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। পাইলটের মে-ডে কলের পর এই ঘটনা ঘটে, যা তাৎক্ষণিক ও গুরুতর বিপদের সংকেত দেয়। এই জরুরি ঘোষণা শোনার পরই রানওয়েতে জরুরি যানের একটি দল প্রস্তুত হয়ে যায়, কারণ বিমানটি অবতরণের জন্য প্রস্তুতি নিচ্ছিল। ঘটনার সূত্রপাত হয়েছিল বোয়িং 737 বিমানের কার্গো অংশে সতর্কতামূলক আলো জ্বলার কারণে। এয়ারলাইন্সের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে বিমানে ধোঁয়ার কোনো চিহ্ন ছিল না। পাইলট দ্রুত মে-ডে কল করার সিদ্ধান্ত নেন। সেই মে-ডে কলের কারণে এয়ারপোর্টে জরুরি পরিষেবাগুলো সতর্ক ও প্রস্তুত ছিল। 156 জন যাত্রী নিয়ে বিমানটি কোনো দুর্ঘটনা ছাড়াই অবতরণ করে। কোয়ান্টাসের প্রকৌশলীরা এখনও বিমানটি পরীক্ষা করছেন অ্যালার্মের সঠিক কারণটি বের করতে। এয়ারলাইনটি জানিয়েছে যাত্রী এবং কর্মীদের নিরাপত্তা তাদের প্রধান অগ্রাধিকার এবং তারা পাইলট ও কর্মীদের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রশংসা করেছে। মে-ডে কল হল বিমান, জাহাজ বা যে কোনো ধরনের যানবাহনে ব্যবহৃত একটি আন্তর্জাতিক জরুরি সংকেত। যখন কোনো ব্যক্তি বা যান গুরুতর বিপদের মুখে পড়ে এবং তাৎক্ষণিক জীবন রক্ষাকারী সাহায্যের প্রয়োজন হয়, তখন এই সংকেত ব্যবহার করা হয়। মে-ডে ফরাসি শব্দ মে এদে এর ইংরেজি রূপ, যার অর্থ হল আমাকে সাহায্য করুন। 1923 সালে একজন ব্রিটিশ এয়ার ট্রাফিকের কর্মকর্তা এই শব্দটি তৈরি করেন, যাতে জরুরি অবস্থার সংকেত সহজে বোঝা যায়। মে-ডে থেকে কম গুরুতর জরুরি অবস্থার জন্য আরেকটি সংকেত ব্যবহার করা হয়, যার নাম প্যান প্যান। প্যান প্যান হল যখন কোনো জরুরি অবস্থা তৈরি হয় কিন্তু তাৎক্ষণিকভাবে জীবনকে ঝুঁকিপূর্ণ করে না, যেমন ছোটখাটো যান্ত্রিক ত্রুটি। কিন্তু যখন জীবন সরাসরি ঝুঁকির মুখে পড়ে, তখনই কেবল মে-ডে কল করা হয়। চিকেন ফ্রাই ফ্লেভার আর আকারের আইসক্রিম তৈরি করে সাড়া ফেলে দিয়েছে চায়না। সাথে আছে হ্যামবার্গার আর স্টেক ফ্লেভারের আইসক্রিমও। আইসক্রিমগুলোর আকার মুরগির রান কিংবা হ্যামবার্গারের মতো। সম্প্রতি চীনের থিয়েনচিন শহরে অনুষ্ঠিত হয়ে গেল 27তম চায়না আইসক্রিম ও হিমায়িত খাদ্যশিল্প মেলা, যেখানে এই অদ্ভুত কিন্তু আকর্ষণীয় আইসক্রিমগুলো সবার নজর কেড়েছে। চীনের থিয়েনচিন শহরে 24 থেকে 26 সেপ্টেম্বর পর্যন্ত আয়োজিত এই আন্তর্জাতিক মেলায় আইসক্রিমের জগতে এক নতুন বিপ্লব দেখা গেছে। প্রথাগত স্বাদের বাইরে গিয়ে প্রস্তুতকারকরা এনেছেন চিকেন ড্রামস্টিক ফ্রাই, হ্যামবার্গার এবং স্টেকের মতো দেখতে দারুণ সব আইসক্রিম। এবছর 90টিরও বেশি দেশ থেকে প্রায় 2000-এর বেশি ক্রেতা এখানে এসেছিলেন, যা প্রদর্শক এবং দর্শক সংখ্যার দিক থেকে নতুন এক রেকর্ড। এই প্রদর্শনীটা যে কত বড় এবং গুরুত্বপূর্ণ তা এই তথ্য থেকে স্পষ্ট হয়। সাংহাই নাইমি ব্র্যান্ড ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা ইয়াং ইউ জানান, তরুণ প্রজন্মের গ্রাহকদের পছন্দের সাথে সামঞ্জস্য রেখে তাদের পণ্যগুলোকে মজাদার করার দিকে মনোনিবেশ করছেন তারা। এই বছর মুরগির ড্রামস্টিক আকৃতির আইসক্রিমের জনপ্রিয়তা পেয়েছে। আমরা হ্যামবার্গার আকৃতির এবং স্টেক আকৃতির আইসক্রিমের মতো পণ্যগুলির একটি সিরিজ চালু করেছি। আমাদের মতে আইসক্রিম একটি ডেজার্ট, প্রধান খাবার নয়, এটি অনেকটা সাইড ডিশের মতো। চীনের আইসক্রিম শিল্প এখন গতানুগতিক প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসতে চাইছে। সবাই একই ধরনের চকোলেট বা ভ্যানিলা ফ্লেভার তৈরি না করে নতুন কিছু করতে চাইছে। তাই তারা কাঁচামাল, পুষ্টিগুণ, প্রযুক্তি এবং আইসক্রিম খাওয়ার স্থান ও সময়ে নতুনত্ব আনার চেষ্টা করছে। এর মূল লক্ষ্য নতুন গুণমান সম্পন্ন পণ্য তৈরি করা। এই ধরনের উদ্ভাবনী প্রচেষ্টা আইসক্রিমকে শুধুমাত্র একটি সাধারণ ডেজার্ট হিসেবে না রেখে একে আরও মজাদার এবং আকর্ষণীয় একটি অভিজ্ঞতায় পরিণত করেছে। ভবিষ্যতে আকাশ যুদ্ধ কেমন হবে তারই একটা ঝলক দেখিয়েছেন জার্মান প্রকৌশলীরা। 25 সেপ্টেম্বর বৃহস্পতিবার জার্মানির প্রতিরক্ষা প্রযুক্তি সংস্থা হেলসিং তাদের তৈরি নতুন স্বয়ংক্রিয় সামরিক ড্রোন উন্মোচন করেছে। মিউনিখের কাছে একটি কারখানায় প্রদর্শিত এই ড্রোনটির নাম দেওয়া হয়েছে CA-1 ইউরোপা। এই ড্রোনগুলো যুদ্ধ বিমানের সাথে ঝাঁক বেঁধে শত্রুর মোকাবেলা করবে। এমনই এক প্রযুক্তি বাস্তবে রূপ দিতে চলেছে জার্মানির নতুন সংস্থা হেলসিং। তাদের তৈরি এই স্বয়ংক্রিয় ড্রোন আকাশ যুদ্ধের ধারণাই পাল্টে দিতে পারে। এই ড্রোনটির বিশেষত্ব হল এটি নিজে থেকেই সিদ্ধান্ত নিয়ে চলতে পারে। এটি অন্যান্য ড্রোনের সাথে একত্রিত হয়ে একটি ঝাঁক তৈরি করে যুদ্ধক্ষেত্রে আক্রমণ চালাতে সক্ষম। শুধু তাই নয়, এটি পাইলট চালিত যুদ্ধ বিমানের সঙ্গী বা টিমমেট হিসেবেও কাজ করতে পারবে।
এই প্রযুক্তি আকাশ যুদ্ধের কৌশলকে সম্পূর্ণ নতুন এক স্তরে নিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। প্রায় 4 টন ওজনের এই ফানেল আকৃতির ড্রোনটির প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন হবে 2027 সালে। এরপর আগামী 4 বছরের মধ্যে অর্থাৎ 2031 সালের মধ্যে এটিকে সামরিক অভিযানের জন্য পুরোপুরি প্রস্তুত করে তোলা হবে। অনুষ্ঠানে হেলসিংয়ের সহ প্রধান নির্বাহী গুন্ডবার্ড শেরফ ড্রোন হামলার প্রতিরোধ বিষয়েও কথা বলেন। তিনি জানান, শত্রুপক্ষের ড্রোন হামলা মোকাবেলার জন্য সবচেয়ে কার্যকর উপায় হল একটি সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা বা সিস্টেম অফ সিস্টেমস তৈরি করা, যেখানে বিভিন্ন ধরনের প্রযুক্তি একসাথে কাজ করবে। বিমান প্রতিরক্ষা একটি জটিল সমস্যা। সেখানে বিভিন্ন উচ্চতা, বিভিন্ন গতি, বিভিন্ন ধরনের লক্ষ্যবস্তু আপনার দিকে আসতে পারে। সেগুলোর জন্য একটি বৃহত্তর সিস্টেম অফ সিস্টেমস দরকার, যা একটি ড্রোন ওয়ালের অংশ হিসেবে একাধিক সংস্থার একটি সামগ্রিক প্রচেষ্টা হিসেবে কাজ করবে। এই CA ইউরোপা ড্রোনটির উন্মোচন আকাশ যুদ্ধের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করল, যেখানে মানুষ ও যন্ত্রের সমন্বিত শক্তি ভবিষ্যতের রণক্ষেত্রের চিত্র নির্ধারণ করবে। ডেনমার্কের আকাশে যেন অশনি সংকেত। 48 ঘন্টার ব্যবধানে আবারও দেশটির আকাশ সীমায় দেখা গেল রহস্যজনক ড্রোন। বন্ধ করে দেয়া হলো বিমানবন্দর, পরিবর্তন করা হলো কয়েকটি ফ্লাইটের যাত্রাপথ। এতে একদিকে যেমন ভোগান্তিতে পড়েন যাত্রীরা, অন্যদিকে বারবার এমন রহস্যজনক ড্রোনের আনাগোনা বাড়িয়ে তোলে নিরাপত্তাজনিত উদ্বেগ। বিমান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইট রাডার 24 এর লাইভ ট্র্যাকিং এ দেখা যায়, অলবার্গ বিমানবন্দরের আকাশে কোনো উড়োজাহাজ অবতরণ বা উড্ডয়ন করছে না, বরং বিমানবন্দরের পাশ দিয়ে অন্যদিকে চলে যাচ্ছে বিমানগুলো। 24 সেপ্টেম্বর ডেনমার্কের অলবার্গ শহরে এমন রহস্যজনক ড্রোন দেখা যায়। এ ঘটনার পরপরই বন্ধ করে দেয়া হয় অলবার্গ বিমানবন্দর। রয়টার্স ও বিবিসির তথ্য অনুযায়ী এ ঘটনার ফলে অন্তত 3টি ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়, যার মধ্যে 2টি ফ্লাইটকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় কোপেনহেগেন বিমানবন্দরে। এছাড়া কর্তৃপক্ষ নিশ্চিত করে যে রহস্যজনক ড্রোন দেখা যাবার কারণে ভোট পর্যন্ত অলবার্গ বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। এর ফলে বাণিজ্যিক কার্যক্রমের পাশাপাশি প্রভাবিত হয় সামরিক কার্যক্রমও, যেহেতু এই বিমানবন্দরটি দেশটির সশস্ত্র বাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়। এর আগে 22 সেপ্টেম্বর একই ধরনের ঘটনা ঘটে দেশটির রাজধানী কোপেনহেগেনে। সেদিন কোপেনহেগেনের আকাশে রহস্যজনক বেশ কয়েকটি ড্রোন দেখা যাওয়ার কারণে প্রায় 4 ঘন্টার জন্য সব বিমানের উড্ডয়ন ও অবতরণ বন্ধ করে দিয়েছিল কোপেনহেগেন বিমানবন্দর কর্তৃপক্ষ। এমন রহস্যজনক ড্রোনের পেছনের কারণ কি, তা অবশ্য খতিয়ে দেখছে ড্যানিশ পুলিশ। এটি আমাদের তদন্তের একটি অংশ। এর অর্থ হল সংশ্লিষ্ট তদন্তগুলোর জন্য আমাদের গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান করতে হবে। যেমনটি আমি বলেছি, তাৎক্ষণিকভাবে এই দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র নেই, তবে তার মানে এই নয় যে আমরা কোনো সংযোগের সম্ভাবনা দেখব না। এক সপ্তাহেই টানা দুবারের মতো নিজেদের আকাশ সীমায় রহস্যজনক ড্রোন দেখা যাবার বিষয়টিতে উদ্বেগ প্রকাশ করেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। এটিকে ড্যানিশ অবকাঠামোর ওপর এখনো পর্যন্ত সবচেয়ে গুরুতর হামলা হিসেবেও বর্ণনা করেন দেশটির প্রধানমন্ত্রী। তবে এই ঘটনা শুধুমাত্র ডেনমার্কেই সীমাবদ্ধ থাকেনি। প্রায় একই সময় নরওয়ের অসলো বিমানবন্দরেও রহস্যজনক ড্রোন দেখা যায়, যার জেরে 3 ঘন্টার জন্য বিমান চলাচল বন্ধ রাখতে হয়। এ ঘটনার পর নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী স্পেন বার্থ এইডে জানান, সরাসরি কোনো যোগসূত্র পাওয়া না গেলেও একই সময় এমন দুটি ঘটনা ঘটায় একটি যোগসূত্র থাকারই ইঙ্গিত দেয়। এ ঘটনাগুলোকে তিনি হাইব্রিড যুদ্ধের অংশ হিসেবেও বর্ণনা করেন। হাইব্রিড হুমকি এবং সম্ভাব্য হাইব্রিড যুদ্ধের এই সময়ে এগুলোই ঠিক সেই জিনিস যা আমাদের খুঁজে বের করতে হবে। যখনই আমরা এমন কিছু দেখব, আমাদের সতর্ক থাকতে হবে এবং সেগুলোর মধ্যে যোগসূত্র খুঁজে বের করার জন্য প্রস্তুত থাকতে হবে।